হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি ইতিহাসে প্রথমবারের মতো আমার ক্রিপ্টো প্রোফাইল 1 কোটি টাকা ছাড়িয়েছে। আমি ক্রিপ্টোকারেন্সিকে একটা অল্টারনেটিভ অ্যাসেট ক্লাস মনে করি এবং আমি গত 3 বছর ধরে বিভিন্ন সময় ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা জানেন। এই ভিডিওটা ক্রিপ্টোকারেন্সি কি, বিটকয়েন কি এসব নিয়ে না, এইসব নিয়ে আমার ভিডিও আছে, এইখানে আপনারা দেখে আসতে পারেন চাইলে। আজকের ভিডিওর উদ্দেশ্য আলাদা। আজকের ভিডিওতে আমরা মূলত দুইটা ব্যাপার বোঝার চেষ্টা করব। এক, বাংলাদেশের কি ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করা উচিত নাকি, এবং দুই, আপনার নিজের কি ক্রিপ্টোতে ইনভেস্ট করা উচিত নাকি। চলুন শুরু করা যাক। আমি নিজে অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করা উচিত, এবং আমি এটা জাস্ট আমার মনে হইলো বা আমি বায়াসড এই জন্য বিশ্বাস করি তা না। আমি কয়েকটা খুব স্ট্রং রিজন দিচ্ছি, যে রিজনগুলো শুনলে আপনারও মনে হবে যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মনে হয় লিগ্যাল করার সময় এসে গিয়েছে। 1 নম্বর কারণ, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন। বাংলাদেশের মতো দেশ ফরেন ইনভেস্টমেন্ট চায়, এটা আমরা সবাই জানি, এবং আমরা জানি যে বাংলাদেশের মন্ত্রীরা বিদেশে যে লবিং করে যেন বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে তাদের সেট আপ করে। আমরা জানি অমুক কার কোম্পানি, অমুক স্যামসাং ইত্যাদিরা বাংলাদেশে এসে যখন ব্যবসা শুরু করে, এটা অনেক বড় নিউজ হয়। একটা বিশাল ব্যাপার যে একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে তাদের উৎপাদন শুরু করছে। একই সাথে আমরা জানি যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় হাইটেক পার্ক বানায়, ট্যাক্স রিবেট এরিয়া বানায়, যেন বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে সেট আপ করার জন্য তাদের বিজনেসের বিভিন্ন এক্সট্রা বেনিফিট পায়, যেগুলো অন্য দেশ দেয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশই অন্যান্য সব দেশের সাথে কম্পিট করে বিভিন্ন বিজনেসকে নিজেদের দেশে নিয়ে আসার জন্য, এবং বাংলাদেশও এই কাজ করে। কেন করে? জাস্ট দুইটা সিম্পল রিজন। 1 নম্বর রিজন, ট্যাক্স। বিদেশি একটা কোম্পানি যখন বাংলাদেশে এসে ব্যবসা শুরু করবে, ওই ব্যবসায় তাদের যখন প্রফিট হবে, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ বাংলাদেশ সরকার পাবে। সো ট্যাক্স একটা বড় অ্যাডভান্টেজ। আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো এমপ্লয়াবিলিটি। সো বিদেশি একটা কোম্পানি যখন একটা দেশে এসে ব্যবসা শুরু করে, ওই দেশের অনেক মানুষ ওই কোম্পানিতে চাকরি করার সুযোগ পায়, এবং এই যে অনেক মানুষ কোম্পানিতে চাকরি করার সুযোগ পাইলো, এতে করে বাংলাদেশের মানুষের জব অপরচুনিটি বাড়লো, যেটা ওই সরকারের জন্য একটা পজিটিভ ব্যাপার, এবং এই কারণে সব সরকার চায় বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে নিজেদের ব্যবসা শুরু করুক। এখন মজার ব্যাপারটা আপনি দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলোর একটা হলো ব্লকচেইন ইন্ডাস্ট্রি, এবং ব্লকচেইন ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার ক্রিপ্টোতে অ্যাক্সেস লাগবে। বাংলাদেশ সরকার কিন্তু ব্লকচেইন অ্যালাউ করে। বাংলাদেশের ব্লকচেইন গাইডলাইনও আছে, যেটা বাংলাদেশ 3-4 বছর আগে পাবলিশ করেছিল, যদি আমি ভুল না করে থাকি। এবং ব্লকচেইন অ্যালাউড বাংলাদেশে। ব্লকচেইন শুধু অ্যালাউড তা না, ব্লকচেইন বিষয়ক সরকারি নীতিমালাও আছে, এবং ব্লকচেইন এনকারেজড। বাংলাদেশে ব্লকচেইন অলিম্পিয়াডও হয়েছে। হাউএভার, ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, এবং আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি ছাড়া ব্লকচেইনের বেশিরভাগ ফিচার অ্যাক্সেস করা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। তার কারণ ব্লকচেইনের বেশিরভাগ ফিচার বা বেশিরভাগ কাজকর্ম করার জন্য ওয়ালেটের অ্যাক্সেস লাগে, এবং ওয়ালেটে অ্যাক্সেস করার জন্য আবার ক্রিপ্টো লাগে। তো জিনিসটা অনেকটা এমন হয়ে গেল যে বাংলাদেশ সরকারের কারেন্ট সেটআপটা সেটা হলো আপনি রেস করতে পারবেন ঘোড়ার, কিন্তু ঘোড়া আমদানি নিষিদ্ধ। অনেকটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যেটা আসলে কোনো মানে নাই। আপনি সুইজারল্যান্ডকে দেখেন, সুইজারল্যান্ড ওদের একটা এরিয়াই বানাইছে, শহরই বানাইছে, যে শহরটার নাম দিয়েছে ক্রিপ্টো ভ্যালি, এবং এই শহরে 1000-এর বেশি কোম্পানি অলরেডি গিয়ে নিজেদের ব্যবসা দাঁড় করাইছে। ওইখান থেকে ইউনিকর্নও বের হয়েছে, যেখানে বাংলাদেশে বিকাশের মতো একটা ইউনিকর্ন বের করতে আমাদের 10 বছর লেগে গেছে। হাজার হাজার চাকরির অপরচুনিটি সৃষ্টি হয়েছে সুইজারল্যান্ডে, এবং সেম জিনিস আমরা জাপানেও হতে দেখেছি। যখন থেকে ক্রিপ্টো লিগাল হইলো, যখন থেকে ব্লকচেইন বেসড কোম্পানিরা জাপানে এসে তাদের ব্যবসা করা শুরু করলো, তখন থেকে হাজার হাজার কোম্পানি দাঁড়ায় গেছে, এবং অনেক 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 জব অপরচুনিটি সৃষ্টি হয়েছে জাপানে। এল সালভাদোর বলে একটা দেশ আছে, এই দেশ শুধু ক্রিপ্টো লিগাল করছে তা না, ওরা ওদের কারেন্সি সরায় ক্রিপ্টোকে, বিটকয়েনকে স্পেসিফিক্যালি নিজেদের মেইন কারেন্সি বানিয়েছে। এবং এল সালভাদোর দেশটা বলছে যে আপনার যদি 3 বিটকয়েন থাকে, এবং আপনি যদি ওই 3 বিটকয়েন এল সালভাদোরে ইনভেস্ট করেন, আপনি 3 বিটকয়েন দিয়ে রিয়েল এস্টেট কিনলেন ফর এক্সাম্পল, তাহলে এল সালভাদোর আপনাকে সিটিজেনশিপ দিবে ওই দেশের। এবং এল সালভাদোর ছিল পৃথিবীর সবচেয়ে বেশি ক্রাইম প্রোন এরিয়াগুলোর একটা, পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাং ওয়ার, মারামারি, হানাহানি, খুনাখুনি ওই দেশে হইতো। গত 2.5 থেকে 3 বছরে যখন থেকে ওদের নিজেদের কারেন্সি সরায় ওরা ক্রিপ্টোকে নিজেদের মেইন কারেন্সি বানাইছে, ক্রাইম রেট প্রত্যেক বছরই আগের বছর থেকে কমতেছে, ইকোনমি প্রত্যেক বছর আগের বছরের থেকে ভালো হচ্ছে, জিডিপি উপরের দিকে যাচ্ছে, এবং এল সালভাদোর আস্তে আস্তে একটা খুব প্রমিনেন্ট কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করতেছে। আমি শিওর আপনারা জানতেন না অনেকেই। এবং এই এক্সাম্পল আমাদের আশপাশেও আছে। আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, সিঙ্গাপুর এশিয়ার ক্রিপ্টো হাব বলা হচ্ছে, এবং এশিয়ায় যত বড় বড় ক্রিপ্টো ইনোভেশন হচ্ছে সব কিন্তু কোম্পানি সেট আপ এবং ফরমেশন সিঙ্গাপুরের ভিতরে যায় হচ্ছে। আপনি দুবাইয়ের দিকে তাকান, আমাদের খুব কাছের একটা দেশ। দুবাই শুধুমাত্র ক্রিপ্টো লিগাল করছে তা না, দুবাই বলছে যে আপনার যদি ক্রিপ্টো থাকে, আপনি যদি আমার দেশে আসেন, আপনি যদি আমার দেশের রেসিডেন্সি নেন, আপনি যখন এই ক্রিপ্টো বিক্রি করবেন, ওই বিক্রিতে আপনার যে প্রফিট হবে, সেই প্রফিটের উপরেও আমরা কোনো ট্যাক্স বসাবো না, ট্যাক্স হবে 0%। এবং দুবাই চাচ্ছে পৃথিবীর যারা ক্রিপ্টো নিয়ে কাজকর্ম করে, পৃথিবীর যারা ব্লকচেইন নিয়ে কাজকর্ম করে, এই ইন্ডাস্ট্রির মানুষজন আস্তে আস্তে দুবাইয়ে চলে আসো। কারণ দুবাই গত 5-7 বছর ধরে আপনারা জানেন যে পুরো দুনিয়ার এন্টারপ্রেনারদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে, এবং ওটারই একটা পলিসি হিসেবে ওরা ক্রিপ্টো ফেভারড কান্ট্রি হিসেবে নিজেদেরকে দেখাইতে চাচ্ছে পুরো দুনিয়ার কাছে। মোদ্দা কথা কি, এত এক্সাম্পল আমি কেন দিচ্ছি? এত এক্সাম্পল আমি দিচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, যে
যেই সব দেশ ক্রিপ্টো অ্যাডপ্ট করছে খুব সুন্দরভাবে, যেই সব দেশ ক্রিপ্টোকে লিগ্যালাইজ করছে খুব সুন্দরভাবে, প্রত্যেকটা দেশের উপকার হয়েছে, কোনো দেশেরই ক্ষতি হয় নাই। 2 নম্বর কারণ রেমিটেন্স। আমরা জানি বাংলাদেশ সরকার রেমিটেন্স চায়, যেভাবে বাংলাদেশ সরকার চায় বিদেশের কোম্পানিরা বাংলাদেশে এসে নিজেদের কোম্পানি ফরমেশন করুক, একইভাবে বাংলাদেশ সরকার চায় প্রবাসী যত বাংলাদেশি আছে সবাই যেন পাগলের মতো দেশের রেমিটেন্স পাঠায়। রেমিটেন্স বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স পাওয়া দেশগুলোর একটা, তার কারণ রেমিটেন্স আমাদের অর্থনীতির চাকা সচল রাখে, আপনারা সবাই জানেন। এবং $21 বিলিয়ন মতো রেমিটেন্স আসছিল 2020 সালে, যদি আমি ভুল না করে থাকি। প্রত্যেক বছরই এই নাম্বারের আশপাশে রেমিটেন্স আসে। প্রত্যেক মাসে যখন রেমিটেন্সের রেকর্ড হয় আপনারা ওটা নিউজে দেখেন। রেমিটেন্স ইজ আ বিগ ডিল। অন অ্যাভারেজ একজনের রেমিটেন্স পাঠাতে 3 থেকে 4% কারেন্সি লস হয়। আমি যদি $100 পাঠাই, ওই $100 পাঠাইতে অনেক সময় $3, অনেক সময় $4, অনেক সময় $5 পর্যন্ত খরচ হয়ে যায়। এইটা টের পাওয়া যায় না। টের পাওয়া না যাওয়ার কারণ হলো অনেকগুলো কারণ আছে, বাট মেইন কারণ যেটা, একটা কারণ হলো কারেন্সি কনভার্সন। আমি পাঠাচ্ছি ডলার, আপনি পাচ্ছেন টাকা। $1 সমান যেহেতু 125 টাকাও হইতে পারে, 120 টাকাও হইতে পারে, 118 টাকাও হইতে পারে। কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কিছু লস হয় এবং এটা সহজে নোটিস করা যায় না। এটা 1 নাম্বার কারণ। আরেকটা কারণ হলো সরকার অনেক সময় ভর্তুকি দেয় এবং ওই ভর্তুকি দিয়েই লস কাভার হয়ে যায়। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার অনেক দিন পর্যন্ত 2.5% ভর্তুকি দিয়েছিল, যে আমি যদি কাউকে $100 পাঠাই তাহলে আমি $100 জায়গায় যে রিসিভ করবে সে $102.5 পাবে। সো $2.5 সে এক্সট্রা পাবে, 2.5% প্রণোদনা, যেন আরো বেশি মানুষ রেমিটেন্স পাঠায়। সো এরকম জিনিসপত্র সরকার করে, যেই কারণে অনেক সময় দেখা যায় না যে কারেন্সি লসটা কোথায় হয়। হাউএভার এগুলা দিয়ে রেমিটেন্সের প্রবলেমটা পুরোপুরি সলভ করা গেছে তা না। এখনো আমরা জানি প্রচুর পরিমাণে হুন্ডি হয়, এখনো আমরা জানি মানুষজন হাতে হাতে অনেক টাকা পাঠায়, এবং ব্যাংকিং চ্যানেলেই যে সবাই টাকা পাঠাচ্ছে, সবাই যে অনেক ভালো হয়ে গেছে, এরকম হয় নাই। এটাই বাস্তবতা। কেউ স্বীকার করলে করতে পারে, কেউ স্বীকার না করলে এটা মিথ্যা হয়ে যাবে না। কেন হয় এটা? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো বাইরের চ্যানেলে পাঠাইলে টাকা বেশি পাওয়া যায়। সরকারি চ্যানেলে বা ব্যাংকিং চ্যানেলে যখন কেউ টাকা পাঠায়, তখন যে রিসিভ করে টাকা, সে যত টাকা রিসিভ করে এর থেকে বাইরে হুন্ডি হাবিজাবি পদ্ধতি যেগুলো আছে ওগুলা দিয়ে যখন টাকা পাঠানো হয়, যে রিসিভ করে সে বেশি টাকা রিসিভ করে। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখেন, যখন টাকা পাঠায় একজন প্রবাসী, তার টাকা পাঠানোর প্রসেসটা যত ঝামেলাহীন হয় তত আসলে তার জন্য ভালো। যে দুবাইয়ে কাজ করতেছে, যে আবুধাবিতে কাজ করতেছে, যে সৌদি আরবে কাজ করতেছে, সে টাকা জমায় একটা ব্যাংকে যাবে, তার ওয়ার্কিং আওয়ার সকাল 9টা থেকে 5টা, ব্যাংকও বন্ধ হয়ে যায় 5টার মধ্যে, সে লাঞ্চ ব্রেক নিয়ে যাবে। তার জন্য ব্যাপারটা অত ইজি না যে আমি একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমি গাড়ি চালায় চলে গেলাম। তার অনেক সময় গাড়ির অ্যাক্সেস থাকে না। পুরো ব্যাপারটাই তার জন্য অনেক কমপ্লিকেটেড, এবং এই কারণেই সে এই রেগুলার চ্যানেলগুলা ব্যবহার করতে চাইলেও সুযোগ হয়ে ওঠে না তার। তো এই কারণগুলোর প্রত্যেকটাই কিন্তু ঝামেলা, এবং এর প্রত্যেকটা ঝামেলা ইজিলি ক্রিপ্টো দিয়ে একদম বদলায় দেওয়া সম্ভব। এত কাহিনীর কোনোই মানে নাই যখন আপনি ক্রিপ্টো দিয়ে ইমিডিয়েট টাকা ট্রান্সফার করে ফেলতে পারতেছেন। আমি $100 পাঠাবো, আপনি 30 সেকেন্ডের মধ্যে $100 পাবেন আপনার ওয়ালেটে। মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি থাকবে না, কোনো ব্যাংক থাকবে না, শুক্রবার পাঠাইলে রবিবার পাবো এরকম কোনো ব্যাপার থাকবে না। 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে, কোনো লস হবে না। আমি যেই কারেন্সি পাঠাবো আপনি সেই কারেন্সি পাবেন, এবং তারপরে আপনি আপনার পছন্দ মতো সময়টাকে কনভার্ট করে বিডিটি বানায় নেবেন। যদি বিডিটি বানাইতে ইচ্ছা না করে, যদি আপনার মনে হয় যে বিডিটি এখন অনেক ফ্লাকচুয়েট করতেছে, টাকার মান কমতেছে, তখন আপনি বিডিটি বানাবেন না। আপনি ইউএসডিটি বা ইউএসডিসি, যেগুলো আমাদের স্টেবল কারেন্সি আছে ক্রিপ্টো ওয়ার্ল্ডে, ওগুলোর কোনো একটা রেখে দিবেন। একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কথাবার্তা, বাট মেইন আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হলো এই পুরো রেমিটেন্সের প্রসেসটা অনেক অনেক সহজ করে ফেলা সম্ভব। যেই সহজের পদ্ধতিতে যিনি টাকা পাঠাচ্ছেন, যে প্রবাসী, সে তার ওয়ালেট থেকে একদম যিনি রিসিভ করতেছে তার মোবাইল ওয়ালেটে ইমিডিয়েটলি চলে যাচ্ছে, মাঝখানে কারো কোনো হস্তক্ষেপ থাকতেছে না। এবং আমরা জানি যে মাঝখানে যারা হস্তক্ষেপ করে তারা সবাই যে টাকাটা নিরাপদ রাখে এরকম না। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আমরা প্রায় শুনি দেউলিয়া হয়ে যাবে, তারপর আবার তাদের বাঁচাইতে হয়, পরিচালনা পরিষদে মারামারি হয়। ইভেন ব্যাংকের পরিচালনা পরিষদে আমরা রিসেন্টলি গোলাগুলিও হইতে দেখছি। সো ব্যাংক যে খুব নিরাপদ, ব্যাংকে আমি একবার টাকা রাখার পর সেই টাকা যে আমি খুব আরাম করে উঠাইতে পারবো এরকমও কিন্তু না। অনেক ব্যাংকে দেখা গেছে যে আমার টাকা আমি ব্যাংকে রেখেছি, তারপরে আমি উঠাইতে গিয়েছি, আমাকে বলেছে যে না, আপনি আজকে তো এত অঙ্কের বেশি উঠাইতে পারবেন না। অনেক সময় এটিএম এ গেলে দেখা যায় যে টাকা ক্যাশ হচ্ছে না, কারণ ওই এটিএম এ লিকুইডিটি নাই। সো অনেক অনেক ঝামেলা আছে, এবং যেই ট্র্যাডিশনাল চ্যানেলগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠাচ্ছি, ওই ট্র্যাডিশনাল চ্যানেলগুলো খুব সেফ এরকমও না। সো এই সব প্রবলেমের খুব ইজি সলিউশন হইলো পুরো ট্র্যাডিশনাল সিস্টেমটা জাস্ট ক্রিপ্টো দিয়ে রিপ্লেস করে দেওয়া। এবং ওই যে 4-5% কথা আমি বলেছিলাম, ওইটাও বাঁচবে, কারণ ক্রিপ্টোতে আপনি যখন এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে টাকা পাঠান, ট্রান্সফার ফি একদম নেগলিজিবল, $1 খরচ হয় না 1 লাখ টাকা পাঠাইতে, এইরকম ট্রান্সফার ফি। থার্ড, আপনি একটা কথা হয়তো শুনবেন, বাংলাদেশ সরকার অনেক সময় বলে, এবং পৃথিবীর বিভিন্ন সরকার যারা ক্রিপ্টোকে লিগ্যাল করে না, তারা এই এক্সকিউজটা দেয় যে ক্রিপ্টোকে আমরা লিগ্যাল করব না, কারণ ক্রিপ্টো একটা আন্ডারওয়ার্ল্ড অ্যাক্টিভিটি বেসড জিনিস। ক্রিপ্টো একটা
অপরাধীদের ইনস্ট্রুমেন্ট। অপরাধীরা ক্রিপ্টো ব্যবহার করে টাকা আদান প্রদানের জন্য, অপরাধীরা ক্রিপ্টো ইউজ করে বিভিন্ন ব্ল্যাকমেইলের জন্য, এর জন্য ওর জন্য। এই অপরাধীরা অনেকটা ড্রাগের মতো একটা জিনিস, এটাকে লিগালাইজ করার কোনো মানে হয় না, উল্টা এটাকে যত পারা যায় চাপায় রাখতে হবে। এখন আপনি এটা ভাবতে পারেন যে আমি ক্রিপ্টো লিগাল করব না, ক্রিপ্টো ইলিগাল থাকবে, আমার নাগরিকরা অনেক ভালো, আমি যেহেতু বলছি এটা ইলিগাল, কেউ আর এটা ইউজ করবে না। বাট এটা তো আসলে হচ্ছে না। আমরা জানি হাজার হাজার টেলিগ্রাম গ্রুপ আছে, হাজার হাজার ফেসবুক গ্রুপ আছে, হাজার হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাজার হাজার মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে প্রতিনিয়ত ক্রিপ্টো কেনাবেচা হচ্ছে বাংলাদেশেই। বাংলাদেশের মানুষই করতেছে, বাংলাদেশের মানুষ ইচ্ছা মতো ক্রিপ্টো কেনাবেচা করতেছে, পুরো জিনিসটাই ইলিগালি করতেছে তারা, কারণ ক্রিপ্টো লিগাল না। এখন সমস্যাটা কি দেখেন, এই জিনিসটা কিন্তু এমন না যে ক্রিপ্টো খুব হাই সোসাইটির একটা জিনিস, ঢাকা শহরের গুলশানের 2-3 জন করতেছে, এরকম না ব্যাপারটা। গ্রামে গঞ্জে পর্যন্ত মানুষজন ক্রিপ্টো ইনভেস্ট করতেছে। সমস্যা যেটা হচ্ছে, আপনি পুরো জিনিসটা লিগাল না করার অনেকগুলো সমস্যা হচ্ছে, বাট মেইন সমস্যাগুলো আমি যদি আপনাদের বলি, 1 নম্বর সমস্যা হলো আপনি যেহেতু লিগাল করতেছেন না, এই কারণে এই মানুষগুলা বিভিন্ন ধরনের স্ক্যামে পড়তেছে। বিটকয়েন ভালো নাকি খারাপ, ট্রন ভালো নাকি খারাপ, ইথেরিয়াম ভালো নাকি খারাপ, ডোজ কয়েন ভালো নাকি খারাপ, সুনামগঞ্জের গ্রামের একটা লোকের এই জিনিস নিজে রিসার্চ করে বোঝাটা খুব কঠিন, এবং তাকে যে যা বুঝাচ্ছে সে তাই বুঝতেছে। সে বিভিন্ন রেফারেল, MLM স্ক্যামের মধ্যে পড়ে যাচ্ছে। এই স্ক্যাম থেকে তার বের হওয়ার কোনো উপায় নেই, কারণ জিনিসটা যেহেতু ইললিগাল, তো সে পুলিশের কাছে যাও বলতে পারবে না যে অমুক বড় ভাই আমার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে গেছে ক্রিপ্টোর জন্য, কারণ পুলিশ তখন তার বলছে 1 লাখ টাকা দিছিস কেন, জিনিসটাই তো ইললিগাল। সো লিগালিটির বেড়া জালে তার অনেক লস হচ্ছে, এটা একটা বড় সমস্যা। সেকেন্ড, যেটা আরো অবভিয়াস, সেটা হলো আপনি তো অ্যাকচুয়ালি কিছু থামাইতে পারতেছেন না। আপনি ব্যান করেছেন ঠিক আছে, বাট কিছু আসলে থামে নাই, সবকিছুই চলতেছে, সবকিছুই নিজেদের ইচ্ছা মতো চলতেছে। সো ব্যান করে যদি লাভই না হয়, তাহলে ওই লটার মানে কি? অনেকটা যে এয়ারপোর্ট এলাকায় হর্ন বাজানো মানে নাই কোনো, তাই না? খামাকে একটা ল দিয়ে কি লাভ, যেটার আসলে কোনো অ্যাপ্লিকেশন নেই, যেটা দিয়ে আসলে কোনো কাজ হয় না। সো ওটা রাখার তো আসলে কোনো দরকার নেই। আরেকটা খুব বড় সমস্যা আছে, যেটা আপনি হয়তো রিয়েলাইজ করতেছেন না। ধরেন সুনামগঞ্জের একজন 1 বিটকয়েন কিনেছিল। এখন সুনামগঞ্জের একজন যখন 1 বিটকয়েন কিনেছিল, তখন বিটকয়েনের দাম ছিল ধরেন $30,000। এখন আজকে সে ওটা বিক্রি করছে, আজকে এটার দাম ছিল $90,000, তো তার $60,000 প্রফিট হয়েছে। ক্রিপ্টো যদি লিগাল থাকতো, সেই ক্ষেত্রে এই $60,000 উপরে আপনি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, রাজস্ব আয় করতে পারতেন। তার $60,000 কিন্তু ইনকাম হয়েছে ওই লোকটার। তো এই $60,000 যে তার ইনকাম হয়েছে, এটার উপরে সে 12%, 13%, 15%, 25% ট্যাক্স দিবে, নর্মাল যে জিনিস সব জায়গায় হয় দুনিয়ার। আপনার ক্ষেত্রে এটা হচ্ছে না, আপনি এই ট্যাক্সটা কালেক্ট করতে পারতেছেন না, কারণ এই পুরো অ্যাক্টিভিটিটাকেই আপনি ইলিগাল বানায় রাখছেন। যে জিনিস ইন্ডিয়া বুঝতে পারছে খুব স্ট্রংলি, যে আমরা যদি এটা ইলিগাল বানায় রাখি, ইলিগাল বানাইলেও মানুষ ইউজ করে, ইলিগাল বানাইলেও মানুষ ক্রিপ্টো ট্রেডিং করে, হাউএভার আমাদের কোনো লাভ হয় না সরকারের, কারণ সরকার কোনো ট্যাক্স পায় না, পুরো জিনিস ইলিগাল। সো ইন্ডিয়া জিনিসটাকে লিগালাইজ করে ফেলছে। ইন্ডিয়া 1% ট্যাক্স ধার্য করা শুরু করছে, এবং 2024 সালে ইন্ডিয়ার রাজস্বর একটা বিপুল পরিমাণ আসতেছে ক্রিপ্টোর জাস্ট এই বিক্রির টাকার প্রফিটের ট্যাক্স থেকে, এবং এই সেম বেনিফিট বাংলাদেশও পাবে যদি বাংলাদেশ ক্রিপ্টো লিগাল করে দেয়। যখন কোনো কিছু আপনি আন্ডারগ্রাউন্ডে রাখেন, যখন কোনো কিছু আপনি লিগাল করেন না, তখন ওটা নিয়ে মিস ইনফরমেশন বাড়ে, ওটা নিয়ে ধোঁয়াশা বাড়ে, ওটা নিয়ে ক্যাচাল বাড়ে। বাট যখন আপনি ওই জিনিসটা লিগাল করে দেন, যখন আপনি মেইন স্ট্রিম করে ফেলবেন, সবার জন্য অ্যাকসেপ্টেবল, সবার জন্য অনেকটা স্টক মার্কেটের মতো যখন আপনি করে ফেলবেন, তখন একই সাথে ব্যালেন্স আউট হয়ে যায়। খারাপ ইনফরমেশনও যখন আসবে মার্কেটে, ভালো ইনফরমেশনও তখন আসবে মার্কেটে, দুইটা ব্যালেন্স আউট হয়ে যাবে, যেই কারণে একজন অ্যাডাল্ট সে নিজে ডিসিশন নিতে পারবে যে হ্যাঁ, আমি কি এখন বিটকয়েন কিনবো নাকি কিনবো না, আমি এখন খারাপটাও বুঝতেছি ভালো, আমি এখন ভালোটাও বুঝতেছি ভালো। এখন যে সমস্যাটা হচ্ছে, এখন শুধু খারাপ ইনফরমেশনই আসতেছে, ভালো ইনফরমেশনও তো আসতেছে না, কারণ ইলিগাল একটা জিনিসের উপরে তো ট্র্যাডিশনাল মিডিয়া কভার করতেছে না প্রত্যেকদিন। ইলিগাল একটা জিনিসের উপরে তো সতর্কতামূলক কোনো কিছু পাবলিশ হচ্ছে না রেগুলারলি। সো খারাপ জিনিসেরই প্রচার হচ্ছে, ভালো জিনিসের আসলে প্রচার হচ্ছে না। এবং বড় ব্যাপারটা যদি আপনি দেখেন, অনেক সময় সরকার বলে যে ক্রিপ্টো ব্যান করার একটা বড় কারণ মানি লন্ডারিং প্রতিরোধ করা। ক্রিপ্টো যদি লিগাল থাকতো, তাহলে তো সব টাকা পাচার হয়ে যেত দেশ থেকে বিদেশে। এর একটা ফানি আর্গুমেন্ট, তার কারণ ক্রিপ্টো তো ইলিগাল, মানি লন্ডারিং তো থামে নাই। মানি লন্ডারিং শুধু যে থামে নাই তা না, গত 15-20 বছরে আমরা দেখেছি মানি লন্ডারিং, দেশের টাকা বিদেশে পাচার হওয়ার যত রেকর্ড ছিল ইতিহাসে, সব রেকর্ড ভাঙে চুরমার হয়ে গেছে, কোনো রেকর্ডের কোনো বালাই নাই এখন। তো এই যে মানি লন্ডারিং গুলো হইছে, এই যে দেশের টাকা বিদেশে পাচার হইছে, কোনো কিছু কিন্তু ক্রিপ্টো দিয়ে হয় নাই, সব হইছে রেগুলার টাকা দিয়ে। রেগুলার টাকাকে ডলারে কনভার্ট হইছে এলসি দিয়ে। আপনারা দেখছেন ডকুমেন্টারি যে দুবাইয়ে 200 বাড়ি কিনছে একজন, আমেরিকায় 300 বাড়ি কিনছে একজন, লন্ডনে 500 বাড়ি কিনছে একজন। এরা কেউ কিন্তু প্রথমে তার বিডিটি ক্রিপ্টোতে কনভার্ট করছে, তারপর সেই ক্রিপ্টো ওয়ালেট হয়ে আরেক জায়গায় গেছে, তারপর সেই ইউএসডিটি আবার ইউএসডিতে কনভার্ট, এর ওই কাহিনী করে নাই কেউ। এরা সবাই নর্মাল ব্যাংকের মধ্যে দিয়ে এলসি খুলে টাকাকে ডলারে কনভার্ট করে নিজের বাংলাদেশি কোম্পানি থেকে নিজের বিদেশি কোম্পানিতে টাকা নিয়ে ওইভাবে ট্র্যাডিশনাল সিস্টেমে হয়েছে। এবং মানি লন্ডারিং সাধারণত যারা করে, এরা পাওয়ারফুল মানুষ, এরা ট্র্যাডিশনাল সিস্টেম ইউজ করে। ক্রিপ্টো যে দুনিয়ায় আছে নাকি নাই, এগুলো নিয়ে তাদের কোনো বিতর্ক বা বিসংবাদ নাই, তাদের কিছু যায় আসে না। সো মানি লন্ডারিং প্রতিরোধ করার জন্য আপনি ক্রিপ্টোকে ব্যান করে রাখাটা আমার মনে হয় কোনো একটা ফ্রুটফুল আর্গুমেন্ট না। উল্টা আপনি যখন এটাকে লিগাল করে ফেলবেন, তখন আপনি এটাকে ট্র্যাক করতে পারবেন, তখন আপনি কতজনের ওয়ালেট আছে এইটা খুব সহজে দেখতে পারবেন, ওয়ালেটের অ্যাক্টিভিটি আপনি রিপোর্ট করতে বলতে পারবেন বিভিন্ন কোম্পানিকে।
সবাইকে, কয়েনবেসকে আপনি বলতে পারেন, বা হাবিজাবি যেসব ওয়ালেট আছে, সোলানার, সোলস্ক্যান, হাবিজাবি যত ওয়ালেট আছে আর কি ক্রিপ্টো পপুলার, তাদের সবাইকে আপনি বলতে পারেন, যেটা আমেরিকায় হয় এবং আয়ারল্যান্ডেও হয়, আমি যেখানে বসে আছি, যে তারা ক্রিপ্টো অ্যাক্টিভিটি রিপোর্ট করে যে এই ওয়ালেট থেকে এই ওয়ালেটে এত টাকা গেছে, আমি আমার অথরিটিকে জানায় রাখলাম। তো ওই সেম জিনিসগুলো আপনিও করতে পারবেন যখন আপনি পুরো জিনিসটা লিগাল করে ফেলবেন। ইললিগাল রেখে আপনি মানি লন্ডারিংও থামাইতে পারতেছেন না, কোনো লাভও হইতেছে না, কোনো লসও হইতেছে না, পুরো জিনিসটাই লস। লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হলো ট্রিট ইউর সিটিজেন্স লাইক অ্যাডাল্টস। আপনার সিটিজেনের যখন বয়স 18 হয়ে যাচ্ছে তখন সে কি ফাইন্যান্সিয়াল ডিসিশন নিবে এই বিষয়ে আপনি তাকে নলেজ দিতে পারেন, বাট তার ডিসিশনকে আপনি আটকায় রাখতে পারেন না। ওটা খুবই অ্যান্টি ক্যাপিটালিস্টিক একটা চিন্তা। এটা অনেকটা আপনাকে সেফ রাখার জন্য আমি আপনাকে ঘরের মধ্যে আটকে রাখবো সারাদিন, ওইরকম একটা মেন্টালিটি, যেটা আসলে ঠিক বলে আমার মনে হয় না। অনেক সময় সরকার বলে যে আমরা ক্রিপ্টো লিগাল করি না, কারণ একবার যখন ক্রিপ্টো লিগাল করে দিব, করিম সাহেব তো বিটকয়েন বিষয়ে কিছু জানে না, ওনাকে আরেকজন বলছে ক্রিপ্টোতে ইনভেস্ট করতে, উনি উনার জায়গা জমি বেচে সবকিছু ক্রিপ্টোতে ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে যাবে। করিম সাহেব যদি সর্বশান্ত হয়ে যায়, করিম সাহেব একজন অ্যাডাল্ট মানুষ, সে সর্বশান্ত হয়ে গেল এবং তার এই সর্বশান্ত হয়ে যাওয়ার দায়িত্ব মেনলি তার। হ্যাঁ, আপনি অ্যাজ আ সরকার ইনফরমেশন দিতে পারেন, আপনি বলতে পারেন ভালো কি জিনিস, খারাপ কি জিনিস, এটা করা উচিত নাকি ওটা করা উচিত না, নাকি এইটার রিস্ক কি কি, এটার রেওয়ার্ড কি কি, এগুলো সব আপনি বলতে পারেন। বাট দিন শেষে করিম সাহেবকে তার নিজের ডিসিশন নিতে দিতে হবে, যেহেতু তার বয়স 18 হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে না, করিম সাহেবকে আমি ডিসিশন নিতে দিব না, করিম সাহেবের যেন ডিসিশন নিতে না পারে, এটা আমি তারা আটকায় রাখবো, এইটা যদি হয় আপনার লজিক, এই সেম লজিক আপনার স্টক মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হওয়া উচিত। বাংলাদেশ স্টক মার্কেট আমরা জানি খুব একটা আহামরি রিটার্ন দেয় এরকম জায়গা না। ইনফ্যাক্ট স্টক মার্কেট বেশ ভলাটাইল। স্টক মার্কেটে মানুষ সর্বশান্ত হয়েছে, স্টক মার্কেটে ইনভেস্ট করে মানুষ সুইসাইড করছে এরকম হয়েছে, স্টক মার্কেট নিয়ে রেগুলার আন্দোলন হয় এরকম হয়েছে। সো আপনি তো করিম সাহেবকে বলেন নাই যে না তুমি ব্রোকার হাউসে যে অ্যাকাউন্ট খুলতে পারবা না এবং তারপর তুমি স্টকে ইনভেস্ট করতে পারবা না, এটা আপনি বলেন নাই। উল্টা আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করাকে এনকারেজ করছেন। আপনি বলছেন যে হ্যাঁ, তোমার যদি এক্সেস ক্যাপিটাল থাকে, তুমি যদি পাবলিক মার্কেটে আসতে চাও, খুবই ভালো, তুমি ইনভেস্ট করো, কোনো সমস্যা নাই। সো আপনি করিম সাহেবকে এইটা করতে বলতেছেন যখন স্টক মার্কেটে হাজার হাজার বাজে কোম্পানি আছে, হাজার হাজার বাজে রেকর্ডওয়ালা কোম্পানি আছে, অন অ্যাভারেজ রেকর্ড খারাপ স্টক মার্কেটের। একই সময় আপনি করিম সাহেবকে বলতেছেন এই যে আরেকটা মার্কেট আছে, এই মার্কেটে তুমি যাইতে পারবা না কারণ এটা ইললিগাল। দুইটার ক্ষেত্রেই তার সেম রিস্ক। অনেক সময় দেখা যাবে যে রেগুলার স্টক মার্কেটে তার রিস্ক আসলে বেশি, বাট আপনি তাকে বলতেছেন না এটাই যেতে পারো, কোনো সমস্যা নেই, বাট ওইটাই যেতে পারবে না কারণ ওটা আমি ইলিগাল বানায় রাখছি। করিম সাহেবের বয়স 18 হয়ে যাওয়ার পরে করিম সাহেব তার যে উপার্জিত অর্থ, সেই অর্থতে সে যদি ট্যাক্স দিয়ে দেয় আপনাকে, এরপরে তার ট্যাক্স দেওয়ার পরে যে অর্থটা থাকবে, সেই অর্থটা সে যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চায় তার করতে পারা উচিত, স্টকে ইনভেস্ট করতে চায় তার করতে পারা উচিত, ধানমন্ডিতে নিয়ে সে যদি ওই অর্থটা পুরায় ফেলতে চায় পুরাটা, তার করতে পারা উচিত। তাতে আপনার আর কিছু যায় আসা উচিত না। তার কারণ করিম সাহেব অলরেডি আপনাকে ট্যাক্স দিয়ে দিছে, আপনার সাথে তার পার্ট শেষ। এখন তার বাকি যে টাকাটুকু আছে এইটুকু তার টাকা, এটা দিয়ে সে যা ইচ্ছা করতে পারে, কোনো সমস্যা নাই। ডেভ স্কিলারের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে ওরা বলেছে যে গত 3 বছরে 552% জব বাড়ছে ব্লকচেইন ইন্ডাস্ট্রিতে, এবং 552%, এবং অনেকদিন পর্যন্ত এটাই ছিল হাইয়েস্ট ইতিহাসে। এত সংখ্যক জব এত কম সময়ে বাড়ছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে, এরকম কখনো হয় নাই। বাট রিসেন্টলি এআই এসে আবার দেখা যাচ্ছে এআই এর জব আরো বাড়তেছে। মোদ্দা কথা যেটা, সেটা হলো ব্লকচেইন ইন্ডাস্ট্রি ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি। 552% গ্রোথ হওয়া জব মার্কেটে কোনো একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো নর্মাল ঘটনা না। এখন এই 552% জব গ্রোথের 1%ও বাংলাদেশ নিতে পারে নাই, উইচ ইজ স্যাড। কেন পারে নাই? তার কারণ বাংলাদেশ এই মার্কেটে অ্যাক্সেস করতে পারতেছে না লিগ্যালিটির একটা ঝামেলার কারণে। ব্লকচেইনের বেশিরভাগ প্রজেক্টে আপনি যখন অ্যাক্সেস করতে যাবেন, আপনি যখন কাজ করতে যাবেন, আপনার ক্রিপ্টোতে অ্যাক্সেস লাগে। ক্রিপ্টোতে যেহেতু আপনি অ্যাক্সেস দিচ্ছেন না, সেহেতু ব্লকচেইনের অনেক প্রজেক্টে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা, বাংলাদেশি রিমোট ওয়ার্কাররা রেগুলার কাজ করার সুযোগ পাচ্ছে না। ক্লায়েন্টের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, একটা আমেরিকান ক্লায়েন্ট, সে যখন তার সামনে দুইটা অপশন আসে, একটা ইন্ডিয়ান ফ্রিল্যান্সার, একটা ফিলিপিনের ফ্রিল্যান্সার, একটা বাংলাদেশের, 3টা অপশন মনে করেন, এবং ইন্ডিয়ান ফ্রিল্যান্সার বললো হ্যাঁ আমি 7 দিনে করে দিতে পারবো এই কাজ, কোনো সমস্যা নেই। ফিলিপিনের একটা ফ্রিল্যান্সার বললো হ্যাঁ আমি 10 দিনে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। বাংলাদেশের ফ্রিল্যান্সার বললো আমার 7 দিন লাগবে একটা বড় ভাইকে খুঁজে বের করতে, যে বিদেশে থাকে, যার কাছে ক্রিপ্টো ওয়ালেট আছে, সে আমাকে কিছু ক্রিপ্টো কিনে দিবে, কনভার্ট করে দিবে, তারপর আমার ওয়ালেটে আসবে, তারপরে 8 নাম্বার দিনে যে আমি আসলে কাজ শুরু করতে পারবো। অ্যাজ আ ক্লায়েন্ট সে কখনোই বাংলাদেশি ফ্রিল্যান্সারটাকে চুজ করবে না, কারণ বাংলাদেশি ফ্রিল্যান্সার এমনও আহামরি ভালো না যার জন্য এই 7 দিন ওয়েস্ট করাটা ওয়ার্থ ইট, যেটা রিয়েলিটি। তো এই জিনিসের কোনো মানে নেই। ওই 52%-এর গ্রোথে বাংলাদেশের কোনো অবদানই আসতেছে না এই কারণে। তো এই ভিডিওর উদ্দেশ্য আর কিছুই না, আপনাদেরকে একটু অ্যাওয়্যার করা যে দুনিয়ায় ব্লকচেইন এবং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। আমেরিকান ইলেকশন মাত্র হয়ে গেল, এবং আমেরিকান ইলেকশনে যে 2 ক্যান্ডিডেট ছিল, ট্রাম্প এবং হ্যারিস, এই দুইজনই প্রো ক্রিপ্টো এবং
ক্যাম্পেইন ট্রেইলে এদের দুজনকেই বিভিন্ন সময় প্রশ্ন করা হয়েছে যে ক্রিপ্টো বিষয়ক আপনার অবস্থান কি, এবং দুজনই বিভিন্ন সময় ক্লিয়ার করে এটা বলছে যে আমরা যেই আসি ক্ষমতায় আমরা প্রো ক্রিপ্টো থাকবো, আমরা ক্রিপ্টোকে লিগালাইজ করতে, আরো মেইন স্ট্রিম করতে আরো যত পারা যায় হেল্প করব। সো পুরা দুনিয়া যখন ওইদিকে যাচ্ছে তখন আপনি বিটকয়েন 2009-15 বছর আগের কথা বিটকয়েন আসে, তো 15 বছর ধরে আপনি একটা ইন্ডাস্ট্রিতে পুরো একটা দেশের একটা বড় অংশকে অ্যাক্সেস করতেই দিচ্ছেন না। 15 বছর ধরে আপনি জিনিসটাকে ইলিগাল বানায় রাখছেন, যখন পুরো দুনিয়া জিনিসটাকে লিগাল বানায় ওই দুনিয়ার মধ্যে বিজনেস দাঁড় করে একদম কাঁপায় ফেলতেছে। এই জিনিসটার কোনো অর্থ নাই, এবং আমি খুব স্ট্রংলি রেকমেন্ড করবো বা রিকোয়েস্ট করবো যে আপনারা বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার যেই দেখবেন, যখনই দেখবেন এই ভিডিও বা যদি দেখেন, এই বিষয়টা আবার একটু রিথিঙ্ক করতে, আমার মনে হয় এই বিষয়টা রিথিঙ্ক করার সময় আসছে। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।